যে চাচাত ভাই কাল রাত অবধি বলল সে আমাকে ছাড়া বাঁচবে না, সেই আজ একটা মেয়েকে পাত্রী দেখে আসল। বিয়ের কথা পাকা হয়ে গেছে। শুনলাম মেয়েটি তারই প্রেমিকা। আমার বেশ রাগ পেল। আমি ছুটে গেলাম তার কাছে। গিয়ে দেখি ফোনে কথা বলছে। বেশ হেসে আমি টান দিয়ে ফোনটা নিয়ে নিলাম, তার হাত থেকে নিয়ে ছুঁড়ে মারলাম বিছানায়। সে রেগে উঠেই কড়া থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। পাগল হয়েছিস তুই? আমার ফোন এভাবে কেন ছুড়লি? তুমি আমার গায়ে হাত তুললে? সব দোষ তুমি করে আবার আমাকেই মারছ। আমি কি দোষ করেছি? আমি কি পাগল তোর মতো? তুমি দোষ করনি। তুমি তো বললে আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া বাঁচবে না। তবে এখন কেন অন্য মেয়েকে ভালোবেসে বিয়ে করছ? হা 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 হা। হাসছ কেন তুমি? হাসছি কারণ তুই কত বড় মাথামোটা। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসব? তুই একটা অকর্মা। না পারিস রাখতে বাড়তে আর না তো পারিস সাজতে। সারাদিন টই টই করে ঘুরিস। তোর মধ্যে আছে কি যে একটা পুরুষ তোকে মন দিবে? তাহলে আমাকে মিথ্যে আশ্বাস কেন দিয়েছ? ওই যে মিথ্যে আশ্বাস দিলে তুই আমার সব কাজ করে দিস তাই। হা 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 হা। তুমি এমনটা করতে পারলে? হ্যাঁ, পারলাম। আগে বড় হ, পরে প্রেম করিস। মা বাবার মতো অকালে পাকিস না, ঝরে পড়বি। শর্ত আমার সামনে থেকে। আমি চলে আসলাম সেখান থেকে। কেউ কাঁচতে দেখলেও বকা খাপ, তাই ছুটে চলে গেলাম ছাদে। সেখানে গিয়ে একা কাঁচতে লাগলাম দরজা লাগিয়ে। সিয়াম ভাইয়ার বিয়ের দিন পড়ে গেল। এদিকে মনে আমি কোনো শান্তি খুঁজে পাই না। আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসছে। একে একে সকল আত্মীয় আসা শুরু হয়েছে, এদিকে আমার সবকিছু অসহ্য লাগছে। আজকে ভাইয়ের বাগদানের অনুষ্ঠান। সকাল হতে না হতেই ডেনমার্ক থেকে ফুফু চলে আসলেন উনার একমাত্র বংশপ্রদীপ নিয়ে। ফুফুকে যতটা ভালোবাসি ততটাই ওই মানুষরূপী হনুমানকে ঘৃণা করি। দেখতেই পারে না আমাকে। আসছে থেকেই পালিয়েছিলাম। সকাল থেকেই মন খারাপ করে কক্ষে বসেছিলাম। যখন অনুষ্ঠান শুরু হলো তখন ছাদে চলে গেলাম নিরিবিলিতে। দাঁড়িয়ে আছি ছাদের এক প্রান্তে, হঠাৎ শিহাব ভাইয়া পাশে এলো। কি রে, এভাবে একা দাঁড়িয়ে আছিস? নিচে কত মজার মজার খাবার, সব আত্মীয় স্বজন, আর সবথেকে বড় কথা হলো তোর ভালোবাসা আজ অন্যজনের হাতে আংটি পরাবে আর তুই দেখবি না? আমার চিন্তা করতে হবে না। এতই যখন উপভোগ্য অনুষ্ঠান চলছে তাহলে নিজে কেন এখানে এসেছ? নিচে যাও। আরে পিচ্চি, দেখি বড় কথা বলতে শিখে গেছে। ভালোই বড় হয়েছিস। তা আমি তো তোর এক্স ছিলাম। এতদিন ছোট ভেবে চুমুটুমু আশা করি নাই। এবার একটা চুমু দিয়ে দে। এটা বলে ভাইয়া আমার হাত ধরে টান দিয়ে নিজের উপর নিয়ে গেল। আমি এক ধাক্কা দিয়ে ভাইয়াকে দূরে সরিয়ে নিচের দিকে দৌড়ানো শুরু করলাম। হঠাৎ কারো সাথে প্রবল ধাক্কায় ছিটকে পড়লাম। বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখলাম শারহান ভাইয়া বিরক্তি হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বলার আগেই বলল, চোখে দেখিস না, এখনই আমাকে উল্টে ফেলে দিতি। কানা কোথাকার। আমি কানা আর তুমি কি? তুমি তো আমায় ফেলেই দিয়েছ। মশাকে কখনো গরিলাকে উল্টে ফেলতে দেখছ? তোর এত বড় সাহস! তোর মুখ তো বড্ড চালু হয়েছে, তুই আমাকে এত বড় কথা বলিস। দাঁড়া। ভাইয়া আমার দিকে তেড়ে আসছিল, তখনই আমি উঠে দৌড় দিলাম আবার। নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার একটা বড় বদ অভ্যেস, যখনই মন খুব বেশি খারাপ হয় তখনই আমার খুব বেশি খিদে পায়। আমি দেখতে রোগাসোগা হলেও খাওয়ার রুচি যথেষ্ট ভালো। আজ ভাইয়ার গায়ে হলুদ। শিহাব ভাইয়াকে আমি ভালো লোক ভাবতাম, কিন্তু ও এমন হবে ভাবিনি। মনটা ভীষণ খারাপ। তাই অনেক খিদে পেয়েছে। সবাই হলুদ বাটতে বসে আছে। এদিকে দেখলাম বাবুর্চি বিরিয়ানি বানিয়েছে সবার খাওয়ার জন্য। আমি একটা প্লেট নিয়ে গিয়ে এক প্লেট বিরিয়ানি আনলাম। সবার হলুদ বাটা দেখছি আর বিরিয়ানি খাচ্ছি। তখনই চাচি মায়ের গলার চরম আওয়াজে চমকে উঠলাম। মুখপুরি, এখনও কেউ খাবার ছুঁয়ে দেখেনি আর তুই প্লেট ভর্তি নিয়ে বসে গেছিস। আর কত গিলবি? এত গিলার ক্ষমতা আসে কোথা থেকে তোর? আমি বরাবরই এসব কথায় অভ্যস্ত, তাই আমার এত গায়ে মাখল না কথাগুলো। কিন্তু দিদুর গায়ে লাগল কথাগুলো। দেখ বড় বউ, ওকে খাওয়া নিয়ে খোটা দিবা না। তোমার বাচ্চাদের তো কখনো এভাবে খাওয়া নিয়ে বকতে দেখিনি। বাচ্চা মেয়ে খেতে পছন্দ করে খাক। তোমার উপার্জন তো খাচ্ছে না। তবে কার উপার্জন খায়? বাপমা মরে গিয়ে বোঝা তুলে দিয়েছে আমাদের ঘাড়ে। আর কত খাওয়াব ঘাড়ে বসিয়ে।
তোমার জন্যই এতদিন একে সহ্য করেছি। আর না, আমাদের কি ঠেকা পড়েছে? আপনার তো আরও মেয়েরা আছে, তবে কেন ওকে আপনার ছেলেদের ঘাড়েই পড়তে হলো? আপনার মেয়েদের মধ্যে একজনকে বলেন নিয়ে যেতে। এবার বড় ফুফু ক্ষেপে উঠলেন কথাগুলো শুনে। অনেক বলেছ ভাবি। আমি এতসময় কিছু বলিনি তোমার সম্মানার্থে, কিন্তু তুমি দেখি আমার মায়ের সম্মানটাও ভুলে গেছ। তুমি এত সাহস পাও কোথা থেকে? ও আমার মরহুম ভাইয়ের মেয়ে। ওকে শুধু মায়ের কারণে তোমার মতো লোকের কাছে রেখেছিলাম। কিন্তু আর নয়। আমি কাল সিহাবের বিয়ের পরই চলে যাচ্ছি, আর ওকেও সাথে নিয়ে যাব। কিন্তু এর আগে ভাইয়ের সাথে আমি বোঝাপড়া করব। এর একটা বিহিত না করে আমি যাচ্ছি না। যা পারো করে নাও। আমিও আর পারছি না একে সহ্য করতে। চাচিমা ঘরের ভিতর চলে গেলেন। রাতে বরফুফু বড়বাবাকে নিয়ে বোঝাপড়ায় বসলেন। বাবা সবকিছু শোনার পর বললেন, দেখ জাহানারা, আমি জানি ইয়াসমিন কখনো খুশিকে দেখতে পারে না। আমাদের ভয়ে ওর সাথে খারাপ কিছু করতে পারেনি আজ অবধি। কিন্তু কত নিশ্চয়তা দিব? ইয়াসমিনকে কোনোভাবে বুঝিয়ে পারি না। এখানে থেকে বাচ্চাটি ঠিকই কষ্ট পাচ্ছে। তুই বরং ওকে নিয়ে যা। যে যার কর্মফল ঠিকই পাবে বোন, আমি তোকে শুধু এই নিশ্চয়তাই দিতে পারি। কথাটি শুনে আমার ভালো লাগলেও খারাপও লাগল। ফুপি আমাকে অনেক ভালোবাসে, কিছু শারহান ভাইয়া আমাকে ততটাই ঘৃণা করে। উনি আমার জীবন না আবার অতিষ্ঠ করে তোলে। এই ভাবনায় বসেছিলাম নিজের কক্ষে। পাশের কক্ষেই ফুপি থাকছেন। হঠাৎ উনার কক্ষ থেকে শারহান ভাইয়ের গলার স্বর শুনতে পেলাম। ফুপির সাথে চিৎকার চেঁচামেচি করছে। আমি একটু বেরিয়ে গেলাম কথাগুলো শোনার জন্য। মাম, তুমি কি করে ওই মাথামোটাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হলে? ওকে আমি সহ্য করতে পারি না। কি বলছিস সারহান? আমার ভাই যখন বেঁচে ছিল তখন সবার জন্য আলাদা করে ভাবত। কিভাবে সবাইকে ভালো রাখা যায় শুধু এই চিন্তাই করত। আর আজকে ও মারা যাবার পর ওর মেয়েটাকেই কেউ ভালো রাখতে চায় না। তুইও এমনটা করবি? মাম, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাইছ? তোর ইমোশনস আছে যে তুই ব্ল্যাকমেইল হবি? আমি কারো কথাই শুনছি না, খুশি আমাদের সাথেই যাচ্ছে আর এটাই ফাইনাল। ফুপি রুম থেকে বেরিয়ে গেল কথাটা বলে। আমি ঘুরে নিজের কক্ষে আসব, ঠিক তখন সিহাব ভাইয়া সেখানে চলে আসল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মুখ চেপে ধরল। আমাকে টেনে নিয়ে যেতে শুরু করল তার রুমের দিকে। সিহাব ভাইয়া তার ঘরে এনেই আমাকে জোর করে ধরে আমার হাত বেঁধে দিল। আমি সজোরে চিৎকার দিলাম, বাঁচাও কেউ আমায়! কে কোথায় আছো? বাঁচাও! ভাইয়া আমাকে একটা থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে দিল, অতঃপর মুখ বেঁধে দিল যাতে চিৎকার না করতে পারি। দুনিয়ার বোঝা, বেশি চালাক হয়েছিস। চিৎকার করিস। প্রেম করতে সমস্যা নাই, আর বিছানায় আসতে সমস্যা? আরে তোকে তো সেই কবে থেকে ভোগ করার ইচ্ছে আমার। অনেক ভাবনায় নিজেকে আটকাতে হয়েছে। আজ আর আটকাব না। কালকে যখন চলে যাবি আজকেই একটু তোর মজা নিয়ে নিব। ভাইয়া নরপশুর মতো কথাগুলো বলল আমায়। চোখগুলো তার লাল। মনে হচ্ছে নেশা করে আছে। আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, কিছু বলতে পারছি না। বিশ্বাসই হচ্ছে না যার সাথে ছোট থেকে বড় হয়েছি, এতটা বছর কাটিয়েছি, তাকে আমি চিনতে পারিনি। আফসোসটা বড়ই কঠিন। ভাইয়া পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। ঠিক তখন দরজা ভাঙার শব্দ পেলাম। ভাইয়া আমাকে ছেড়ে পিছনে তাকাল। আমিও স্পষ্ট দেখলাম শারহান ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে বিশাল লোহার পাইপ, মনে হয় এটা দিয়েই দরজা ভেঙেছে। ভাইয়া এসেই সিহাবের চুল ধরে টেনে উঠালো আমার উপর থেকে, অতঃপর তাকে ধুম মারতে শুরু করল। এতসময়ে বাড়ির সবাই এখানে উপস্থিত। শারহান ভাইকে সবাই থামানোর চেষ্টা করছে, এদিকে সিহাব ভাইয়াও প্রতিরক্ষা করছে বেশ শক্তভাবে। এক পর্যায়ে সিহাব ভাই শারহান ভাইকে ছাড়িয়ে খেপে এসে আমাকে সজোরে ধাক্কা দিলে আমি বিছানার প্রান্তে পড়ে আমার মাথায় অনেক আঘাত পাই। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরার পর আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশেই বসে আছেন ফুপি, উনার চোখে জল, আমার মাথায় আঘাত লাগা স্থানে ঠান্ডা সেক দিচ্ছেন। আমার অপর পাশে বসে আছে ইনায়া, ফুপির মেয়ে। আমার জ্ঞান ফিরায় ফুপি আমার মাথায় হাত বুলিয়ে আমার মাথায় চুমু দিয়ে বললেন, তোকে এখানে ছেড়ে যাওয়াই আমার ভুল হয়েছিল। আমায় ক্ষমা করে দিস। আর তোর সাথে কোনো অন্যায় হবে না। ইনায়া, ওর পাশ থেকে সরবি না, আমি ওর জন্য খাবার নিয়ে আসি। ফুপি চলে গেলে আমি ইনায়া আপিকে জিজ্ঞেস করলাম, আপি, তখন কি হয়েছিল?
তখন তুই জ্ঞান হারিয়ে গেছিলি। তারপর শারহান ভাইয়া সিহাবের উপর আরও ক্ষেপে গিয়ে ওকে অনেক মারে। আমরা অনেক চেষ্টায় ওকে থামিকে আনি। তারপর ভাইয়া পুলিশ ফোন করে ওকে ধরিয়ে দিয়েছে। তুই এতসব চিন্তা করিস না, রেস্ট নে। সব ঠিক হয়ে গেছে। এখন তুই নিরাপদ। আপির কথা শেষ হতে না হতেই বাহির থেকে চাচি মায়ের কান্নার শব্দ শুনতে পেলাম। আল্লাহ, আমার ছেলের কি হলো গো? ওই অলক্ষুণে মেয়েটা যেদিন থেকে পৃথিবীতে এসেছে সেদিন থেকেই আমার জীবনে গজব নেমে এসেছে। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। আমি বলেছিলাম সিহাবের বাবাকে একে দূর করো ঘর থেকে, আমার একটা কথাও শুনল না। আজ কি করল আমার ছেলের সাথে? আল্লাহকে ভয় করো ভাবি। এত কিছুর পরেও খুশিকে কিভাবে দোষারোপ করছো তুমি? ঠিক। তোর ছেলের বিচার আল্লাহ করবে আরিবা, তুই দেখিস। বন্ধ করো ইয়াসমিন, আর নয়তো এখনই তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসব। আর জীবনেও আমার ঘরে পা রাখতে পারবে না, এই বলে দিলাম। ছেলে মানুষ করতে পারোনি, আরও বড় গলা। বড়বাবার একটার পর চাচিমায়ের আর কোনো শব্দ শুনিনি আমি। ফুপিও তখন কক্ষে চলে আসলেন আমার খাবার নিয়ে। রাত তখন 4টা। আমার পাশেই শুয়ে আছেন দিদু, এত সময় অনেক কান্না করলেন আমার পাশে বসে। একটু আগেই ঘুমিয়েছেন। এদিকে ঘুমটা আমার আর আসছে না। তাই উঠে চলে গেলাম ছাদের দিকে। এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি। আর কালকেই চলে যেতে হবে এখান থেকে। জানি না আর কখনো ফিরা হবে কি না। সবকিছু মিলিয়ে এক বিষণ্ণতায় ভার করে দিয়েছে আমার মন। কথাগুলো ভাবতে ভাবতে ছাদে চলেই আসলাম। আশ্চর্য হলাম সারহান ভাইয়াকে ছাদের এক প্রান্তে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। একমনা হয়ে তাকিয়ে আছে দূরে কোথাও। আমি কিছু আর না ভেবে তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমার উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো, আমায় দেখে আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তুই এখন এখানে কি করছিস? ঘুমাসনি? এই অবস্থায় এত রাতে ছাদে কেন আসলি? ঘুম আসছিল না ভাইয়া। হয়তোবা এই বাড়িতে আজকেই আমার শেষ দিন। তাই একটু মুক্ত বাতাস নিতে এসেছিলাম এই বাড়িটার। তারপর ক্ষণিক নীরবতা কাজ করল আমাদের মধ্যে, আমি আবারও বললাম, ভাইয়া, তখন তুমি না হলে আমার কি হতো জানি না। তোমাকে কিভাবে ধন্যবাদ দিব সেটাও জানি না। তবে তোমার আজকের এই সাহায্য আমি জীবনে কখনো ভুলব না। তোমার কাছে ঋণী হয়ে থাকব। তুই কি বাংলা সিনেমা বেশি দেখিস? না, তবে কোরিয়ান ড্রামা দেখি ইউটিউবে, বাংলা নয়তো হিন্দি ডাবিং। আমার উত্তরে ভাইয়া বেশ বিরক্তি নিয়ে আমার দিকে কেন তাকালো জানি না। আবারও মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি তোকে বাঁচিয়েছি মনুষ্যত্ব থেকে, আমাকে কোরিয়ান ড্রামার নায়ক ভাবার কোনো প্রয়োজন আমি এখানে দেখছি না। আর আরেকটা কথা, তুই ডেনমার্কে খাপ খাওয়াতে পারবি না। তোকে নিয়ে গেলে আমাদেরও সমস্যা আর তোরও সমস্যা হবে। মাম কোনো কিছুতেই আমার কথা শুনছে না। ভালো হবে তুই উনাকে মানা করে দে যে তুই যাবি না। ভাইয়া, আমি যে তোমাদের সাথে যেতে খুব মরিয়া হয়ে গেছি বিষয়টা তো তেমন না। কিন্তু আমি এখানে থাকলে আমার সাথে কি হবে সেটা তো তুমি ভালোই দেখেছ। আমার এখানে খুব ভয় করছে। আমি কি করব? ভাইয়া আমার উত্তরে কিছুই বলল না, বরং স্থান ত্যাগ করল। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। আমি জানি শারহান ভাইয়াকে। ছোটবেলা থেকেই রাগী আর স্পষ্টভাষী, সবসময় নিজের মন মতো চলে, তার সবকিছুই আলাদা হিসেব নিকাশে হয়, তাই তার কথায় আমার একটু বাজে লাগলেও মানিয়ে নিই। পরদিন ফুপি আমাদের সবাইকে নিয়ে যাবার জন্য রেডি হয়ে নিল। শারহান ভাইয়া আগেই গিয়ে গাড়িতে উঠে বসল। চাচিকে আশেপাশে কোথাও দেখছি না। দিদু, বড়বাবা আর ছোটবাবা তিনজনই কান্না করছে। তিনজনই আমার কাছে আসল। দিদু আমাকে জড়িয়ে ধরে বলল, বোনরে, জানি না তোকে ছেড়ে এই বুড়ি কতদিন বাঁচবে। পারলাম না মরার আগ অবধি তোকে আগলে রাখতে। ক্ষমা করিস এই বুড়িকে। হয়তোবা ফিরে এসে দেখবি এই বুড়ি আর নেই। এবার আমি বেশ জোরে কান্না করে দিলাম। এমনটা বলো না দিদু, আমি আবারও আসব। আবারও তোমার মাথার চুল বেছে দিব। তোমার সাথে লাগালাগি করব। এবার বড়বাবা দিদুকে সামলে এসে আমার মাথায় হাত বুলালেন। মারে, তোকে সুন্দর একটা জীবন আমি দান করতে পারিনি, তবে এখন তোর জীবনে সুন্দর এক অধ্যায় শুরু হবে আমি নিশ্চিত। এবার ছোটবাবা বললেন, সমান দোষী আমিও। চেষ্টা করেছি তবে হয়নি আমার দ্বারাও। ক্ষমা করিস আমাদের। আমি দুজনকেই উদ্দেশ্য করে বললাম, এ কি বলছো তোমরা? তোমাদের মতো কেউ আমাকে কখনো আদর করেনি। তোমরা ক্ষমা চেও না। এবার ছোট চাচি এলো।
খুশি, হ্যাঁ, তোকে আমিও কখনো তেমন আদর করিনি, আমি জানি। তবে আজকে তোর চলে যাওয়াতে খারাপ লাগছে। আমার কোনো কাজে তোর খারাপ লাগলে মনে রাখিস না। না না ছোট মা, আমি কিছুই মনে রাখিনি। দোয়া করো। খেয়ালে যাস, মাঝে মধ্যে ফোন করিস। আমি ছোটমার চোখে ছলছল জল দেখলাম। উনিও আমাকে এতটা পছন্দ না করলেও এত খারাপ ব্যবহারও করেননি। একটু হলেও খেয়াল করতেন। হয়তোবা অনুশোচনা থেকে উনার চোখে জল চলে এসেছে। বাড়ির ছোট সকল ভাইবোন আমাকে এসে জড়িয়ে ধরল, আমি সবার মাথায় হাত বুলিয়ে দিলাম। সবাই আমাকে বিদায় দিয়ে বাইরে নিয়ে গেল। দেখলাম ভাইয়া বেশ রাগ নিয়ে গাড়িতে বসে আছে। ইনায়া আপিকে দেখেই বলল, আজব তো তোমরা। তোমাদের ড্রামা শেষ হয় না। তোমাদের আক্কেল কবে হবে? বুঝলাম না। আজকে ফ্লাইট লেট হলে কাকে কি বলব আমার নিজেরও জানা নেই। উনাকে কেউ কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। এক গাড়িতে সবাই আর অন্য গাড়িতে মালপত্র আর আঙ্কেল। গাড়ি চলতে শুরু করল, অনেকটা রাস্তা চলে গেলাম কিন্তু সবাই চুপচাপ। হঠাৎ ইনায়া আপি বলল, ড্রাইভার ভাইয়া গান ছাড়ো তো। তুই শান্ত হয়ে বসতে পারিস না ইনায়া? চুপচাপ কেউ জার্নি করে কিভাবে ভাইয়া? কি বোরিং। আমি এখনই গান ছাড়ব। আমার মেজাজ খারাপ করিস না ইনায়া। গান ছাড়তে হলে তুই পাপার সাথে ওই লাগেজ ভর্তি গাড়িতে গিয়ে বস। আমি এখানেই গান শুনব। আপির কথা শুনে শারহান ভাইয়া ভয়ানক দৃষ্টিতে তাকালো তার দিকে। বুঝলাম আপিও একটু ভয় পেয়েছে। অতঃপর ফুপি বলল, ইনায়া জেদ করিস না। তুই তোর ইয়ারপডস এ গান শোন। আপি আর দ্বিতীয় কোনো কথা না বলে তার ইয়ারপডস বের করে কানে গুজল। আবার সবাই চুপচাপ। যার যার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। চুপচাপ থাকতে থাকতে বিরক্তিতে আমার বেশ ঘুম পেল। হঠাৎ আমার ঘুম ভাঙল, দেখলাম কারটা রাস্তার একপাশে পার্ক করা হয়েছে আর গাড়ির ভিতর বা আশেপাশে কেউ নেই। আমি বেরিয়ে গেলাম গাড়ি থেকে। ডাকতে শুরু করলাম সবাইকে, কিন্তু কাউকে পেলাম না। এগিয়ে গেলাম সামনের দিকে, জায়গাটা বেশ নির্জন। এগুতে এগুতে অনেক গাছপালামা একটা স্থানে চলে আসলাম কিন্তু কাউকে পেলাম না। হঠাৎ একটা গর্তের সামনে এসে দাঁড়ালাম আমি। একটু নুয়ে গর্তের গভীরতা দেখতে গেলে পিছন থেকে একটা ধাক্কা দিল আমাকে কেউ একজন। আমি সোজা গর্তে পড়ে গেলাম। অনেক ব্যথা লাগল আমার। আমি উপরে তাকাতেই দেখলাম শারহান ভাই পকেটে হাত গুজে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর দাঁত চেপে আমাকে বলল, তোকে মানা করেছিলাম, তাও আমাদের সাথে আসতে হলো তোকে। এখন মর এখানে। দেখব তোকে কে বাঁচায়। ভাইয়া চলে গেল সেখান থেকে আর আমি ফুপি ফুপি বলে ডাকতে শুরু করলাম। আমি ফুপি ডাকতে ডাকতে এক পর্যায়ে দেখলাম ভাইয়া আবারও আসলো গর্তের সামনে, হাতে বিশাল একটা কিছু টেনে এনেছে, একরকম এক ঢাকনা। রাক্ষসের মতো তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতে পারলাম ভাইয়া গর্তটা ঢাকতে চলেছে। ভাইয়া গর্তটা ঢাকতে শুরু করলেই আমি চিৎকার শুরু করলাম, এরকমটা করো না ভাইয়া, বাঁচাও কেউ আমাকে। ফুপি ফুপি, শারহান শিম্পাঞ্জি আমাকে মেরে ফেলছে। ফুপি, ওই শারহান শিম্পাঞ্জি। এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে করতে বাঁচল। গাড়ি থামিল, ড্রাইভার, সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তবে শারহান ভাইয়ার তাকানোতে কোনো অবাকতা নেই, আছে শুধু বিরক্তি। সে হুটহাট গর্জে বলল, তোর ন্যূনতম কমন সেন্স নেই? তোকে তো এখনই গাড়ি থেকে। শারহান, বিহেভ ইয়োরসেলফ। মাম, আর ইউ সিরিয়াস? এখনই অ্যাক্সিডেন্ট ঘট। ও স্বপ্ন দেখছিল শারহান, এতে ওর কোনো দোষ নেই। ও সিট জাস্ট। অর্ধেক কথা মুখে আটকে ভাইয়া গাড়ির বাইরে চলে গেল। দরজা লাগানোর শব্দে তার রাগের গভীরত্ব স্পষ্ট বোঝা গেল। তখন দেখলাম ড্রাইভার শারহান ভাইয়ার যাওয়ার দিকে অসহায় মুখে তাকিয়ে আছে। ভাইয়ার ভয়ে নিজের গাড়ির নিশ্চয়তার কথাও তাকে ভুলতে হল, চেয়েও কিছু বলতে পারল না এমন ভাব। আমি আর এত কিছু তোয়াক্কা করলাম না। ফুপি বলল, পাশেই দেখছি একটা রেস্টুরেন্ট আছে, গাড়ি যখন থামানো হয়েছে তাহলে কিছু খেয়ে নেয়া যাক, ফ্লাইটে তো দেরি আছে। কথামতো আমরা সবাই রেস্টুরেন্টের ভিতর খেতে চলে গেলাম। আমি বসে আছি তখন শিম্পাঞ্জিকে দেখলাম কাউন্টারে বসা লোকটার সাথে কি কথা বলছে। একটু পর চলে এলো, আমার দিকে আর একবারও তাকালো না। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। একটু পর খাবার আসলো, সবার সামনে হরেক রকম খাবার আসলেও ভাইয়ার সামনে এলো এক টুকরো মশলাবিহীন চিকেন আর কিছু সালাদ। আমি কিছু অবাক হয়ে ভাইয়ার দিকে একবার তাকালাম। ভাইয়া খেয়াল করল না। এদিকে বাকিরাও নিজেদের খাবার নিয়ে ব্যস্ত, হয়তোবা এসবে সবাই অভ্যস্ত।
আমিও এত কিছু না ভেবে নিজের খাবারে মনোনিবেশ করলাম। ইনায়া একটু পর আমার কানে ফিসফিস করল। তুই জানিস ভাইয়াকে আমারও শিম্পাঞ্জির মতো লাগে, কিন্তু কখনো ভয়ে বলতে পারিনি। আজ তুই আমার মনের আশা পুরো করলি। তোর শারহান শিম্পাঞ্জি বলে চিৎকারটা সেই ছিল। তাকিয়ে দেখ, শিম্পাঞ্জির মতো খাস পাতাও খাচ্ছে। ইনায়ার কথামতো ভাইয়ার দিকে তাকালে আমারও তাকে শিম্পাঞ্জি থেকে ব্যতিক্রম কিছু মনে হয়নি। সালাদ খেতে বেশ মনোযোগী। ইনায়া তখনই কি জানি ভেবে খক করে হেসে দিল। বিরক্তি নিয়ে তখনই তাকালো ভাইয়া আমাদের দিকে। ইনায়ার সাথে সাথে হাসি বন্ধ করে দিল। আমিও আর কিছু বললাম না। খাওয়া শেষে আমরা আবারও রওনা দিলাম। এবার ফুপি আমাকে নিয়ে মালপত্রের গাড়িতে উঠলেন। আমরা ঠিকভাবে এয়ারপোর্ট চলে এলাম। এয়ারপোর্টের ভিতরটা অনেক বড়। এই প্রথম আমি কোনো এয়ারপোর্টে আসলাম। চারিদিকটা অন্যরকম লাগছে আমার, যদিও আশেপাশে অজস্র লোকজন। আমি চারপাশটা ঘুরে দেখছিলাম, তখনই একটা ছোট বাচ্চা দৌড়ে এসে আমার হাতে ধরল, অতঃপর বলল, আপু তুমি কি আমার মাকে দেখেছ? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তোমার মা? বাচ্চাটাকে কি বল ভেবে পাচ্ছি না, তখনই একজন মহিলা চলে আসল। রুশি, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে খুঁজছি। চলো। মা? আপনি ওর মা? হ্যাঁ, আসলে ভিড়ে হারিয়ে গেছিল। আল্লাহর কাছে শুকরিয়া, ওকে খুঁজে পেয়েছি। ধন্যবাদ তোমাকে। মহিলাটি চলে গেলে আমি আশেপাশে দেখলাম ফুপিরা কেউ নেই। আমিও ওদের হারিয়ে ফেলেছি। আমি চারিদিকে তাদের খুঁজতে শুরু করলাম। কোথাও তাদের দেখছি না। আরিবা রহমান সবাইকে নিয়ে বোর্ডিং পাসের জন্য চলে আসলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন খুশি নেই। খুশি কোথায়? হোয়াট দ্য হেল মাম, এই মেয়েটাকে না আনলে তোমার হতোই না? যখন তখন সমস্যা সৃষ্টি করছে। ভালোই হয়েছে, এবার চলো। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? স্যার হ্যান। ওকে ফেলে কিভাবে যাব? ওর কাছে ফোনও নেই। ও এই জায়গায় একদম নতুন। ও ছোট বাচ্চা নয়। সাথে ফোন নেই তো আমাদের সাথেই তো থাকতে পারে। ও যদি এয়ারপোর্টেই হারিয়ে যায় তবে ডেনমার্কে গেলে কি করবে? টাইম না নষ্ট করে চলো। শাহরিয়ার, আমি শারহানের সাথে কথা বলছি না। তুমি ওদের নিয়ে যাও, আমি খুশিকে নিয়েই আসব। সমস্যা নেই আরিবা, ফ্লাইটে এখনও আধা ঘন্টা আছে, আশেপাশে খুঁজলে ওকে পেয়ে যাব। চলো সবাই। ফাকিং রিলেশনশিপস, গো টু হেল। কথাটা বলে সারহান বিরক্তি ভাব নিয়ে নিজের বোর্ডিং পাস লাইনে দাঁড়িয়ে পড়ল। সবাই গেল খুশিকে খুঁজতে। সারহান ফোন স্ক্রোল করছিল লাইনে দাঁড়িয়ে, তখন হঠাৎ তার চোখ গেল দূরের এক কর্নারের দিকে। আমি ওদের খুঁজে পাচ্ছি না। একটি কর্নারে দাঁড়িয়ে আছি। হঠাৎই একজন ঠাস করে এসে আমার পায়ের সামনে পড়ল। লোকটার সাথে সাথে আমার মুখের দিকে তাকিয়ে উঠে পড়ল, দুই গালেই থাপ্পড়ের দাগ স্পষ্ট। সে আমার হাতে আমার ব্যাগ ধরিয়ে পালাতে যাবে, তখনই সারহান ভাইয়া ওকে ধরে আরও একটা থাপ্পড় দিল। সাথে সাথেই সেখানে বেশ মানুষ জড়ো হল। পুলিশও আসলো, ভাইয়া লোকটাকে তাদের হাতে ধরিয়ে দিল। ফুপিসহ বাকিরাও সেখানে চলে আসল। এদিকে সবকিছু ছেড়ে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আমার ব্যাগ লোকটার হাতে কি করে গেল? আমার চিন্তার মধ্যেই ভাইয়ার উপস্থিতি ঘটল আবার। সে এসেই চড়াও হলো আমার উপর। কোনো সেন্স আছে তোর? গ্রুপ থেকে হারিয়ে যাস, তোর ব্যাগ লোক নিয়ে যায় আর তুই কিছুই বুঝিস না। এভাবে পৃথিবীর বোঝা বাড়িয়ে কিভাবে বেঁচে থাকিস কে জানে। ইচ্ছে তো করছে তোর গাল কষিয়েও চারটা দিই। ভাইয়ার কথাগুলো অনেকটা বাজে লাগল। আশেপাশের লোকজন কিভাবে তাকিয়ে আছে। ভাইয়াকে আর কিছু বলতে দিলেন না আঙ্কেল। ইটস ওকে ডিউড, কাম। আঙ্কেল ভাইয়াকে নিয়ে গেলে ফুপি আমার কাছে এসে বললেন, সব ঠিক আছে, মন খারাপ করিস না, চল। আমি এবার ফুপির হাত ধরেই চলতে থাকলাম। উনি যেন আমার মায়েরই ছায়া। কখনো জানতে পারিনি মা কেমন হয়, তবে ফুপির ভালোবাসায় যেন সে ভালোবাসার অস্তিত্ব খুঁজে পেলাম। কিন্তু আদৌ আমার কপালে এখন শুধু ভালোবাসা জুটবে কি না সেটারও ভয় বরাবর মনে আনাগোনা করছে। জানি না কি হবে। এবারও ভাগ্যের আশায় পথচলা শুরু করে দিলাম। রণরঙ্গিনী পর্ব 1। আরোহী নূর।